দেখো ভাই, আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমার প্রথম তিনটা নীতি আর কি আমাদের এইচএসসি লেভেলে আছে। তিনটা নীতির মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে তোমার আউকবাউ নীতি। তো আউকবাউ নীতিটা কিরকম? হ্যাঁ, আউকবাউ নীতিটা হচ্ছে এরকম যে দেখো, যে আউকবাউ তিনি বিজ্ঞানী, উনি একজন বিজ্ঞানী, তো তিনি দেখাইছেন যে আমাদের যে অরবিটাল গুলোতে তোমার ইলেকট্রন, সরি মানে ধরো তোমার এই যে ইলেকট্রন, ধরো তুমি ধরে নাও আর কি, হ্যাঁ এটা একটা অরবিটাল, মানে গঠন রাখছি, ডায়াগ্রাম আঁকে রাখছি, যে ইলেকট্রন মনে করো অরবিটাল গুলোতে তোমার যে যায়, প্রবেশ করে, এই প্রবেশ করার বিষয়টা ইলেকট্রন কিন্তু ইচ্ছা মতো করে না, বা যে সে ভাবে যে সে ইচ্ছা মতো যে একটা অরবিটাল রেখে আরেকটা অরবিটাল প্রবেশ করে, এটা ইচ্ছা মতো করে না। তাহলে কিভাবে করে? অরবিটাল, এই অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে হচ্ছে দুইটা জিনিসের মানের সমষ্টির উপর, একটা হচ্ছে প্রধান কক্ষপথ এবং আরেকটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সরি, এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা মানের সমষ্টি নির্ধারণ করে দিবে যে ইলেকট্রনটা আগে কোন অরবিটালে প্রবেশ করবে। এটাই হচ্ছে ভাই আউটবাউন্ড নীতির সহজ উদাহরণ। উদাহরণ দিতে পারি তোমাকে সহজভাবে, তোমাদের যে বেসিক যে প্রশ্নটা, যে স্যার আগে ইলেকট্রন থ্রিতে যাবে নাকি ফোর এসে যাবে, সহজভাবে আমি দ্রুত বোঝাই নিচ্ছি। দেখো সহজ কথা, কেন আগে থ্রি তে যাবে না ফোর এসে যাবে কিভাবে বুঝবো? আগে তুমি শক্তি বের করবা। শক্তি মানে কি? এই যে এখানকার এন এবং এল এর ভ্যালুটা বের করবা। এন প্লাস এন এর ভ্যালু কত দেখো তো, এখানে এন এর ভ্যালু হচ্ছে 3 আর এল এর ভ্যালু হচ্ছে, ডি এর জন্য এল এর ভ্যালু হচ্ছে 2, সো 5, তাই না? 5। আর এখানে ফোর এস এর ক্ষেত্রে এস এর জন্য শূন্য হলে ডাইরেক্ট আমি লিখলাম 4। শক্তি, তো শক্তি বুঝতেই পারছো ভাই, এখানে শক্তিটা কম, এখানে তুলনায় বেশি। তো ইলেকট্রন, আব্বাও বলছেন সবসময় কম শক্তি স্তরে আগে যাবে, তারপরে উচ্চ শক্তি স্তরে যাবে আব্বাও নীতি অনুযায়ী। তো এই সেই শক্তিটা যেহেতু কম, এই জন্য ফোর এসে ইলেকট্রনটা আগে যায়, তারপরে থ্রি ডিতে যায়। সহজ, একদম সিম্পল যে কথাটা। আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা আছে ভাই, সেটা হচ্ছে যে ইলেকট্রন থ্রি তে আগে যাবে নাকি ফোর পি তে আগে যাবে। ঠিক আছে, একটু লক্ষ্য করো। এখানে যদি লক্ষ্য করো, এটা কেন দিলাম দেখো, এটা যে শক্তি, এটার পরিমাণ কত? 5। আবার এটা শক্তি দেখবা 5, কেন? পি এর ভ্যালু 1, 4 এবং 1 5। তো কোথায় আগে যাবে? যখন শক্তি সমান হয়ে যায় তখন আহ্বান নীতি অনুযায়ী যেখানে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা আর কি, ওইটার মান ছোট, ইলেকট্রনটা সেখানে আগে যাবে। যেহেতু এই যে এখানে 3 4 এর মধ্যে তো 3 ছোট, সহজ হিসাব, তাই এটা আর কি কম শক্তি নির্দেশ করবে। আর কোন জায়গায় শক্তি থেকে ইলেকট্রন সব আগে যাবে, তারপরে বেশি শক্তি দিকে যাবে। সেই জন্য ফোর পি এবং থ্রি ডির মধ্যে ইলেকট্রন আগে থ্রি ডিতে যাবে। ঠিক আছে, এটা খুব ইজি একটা মজার জিনিস আর কি, সহজ জিনিস, তোমরা হয়তো সবাই পারো, তবে মানে জিনিসটা দেখালাম। তাহলে আহ্বান নীতির ভাই মূল সামারিটা কি? মূল সামারিটা হচ্ছে ইলেকট্রন সবসময় নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যাবে। এটা হচ্ছে আহ্বান নীতির মেইন যে সামারি, সেটা সিম্পল একদম। এবং সেই যাওয়াটা নির্ভর করবে এর মানটা কি। মানটা এখানে দেখো তোমাদের দিয়েও দিয়েছি, যে এন প্লাস এন, প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা সমষ্টির উপর নির্ভর করবে শক্তিটা আমরা বের করবো আর কি। নাম্বার টু যেটা আছে সেটা হচ্ছে ভাই পাউলির বর্জন নীতি। এটা পলির না, অ্যাকচুয়ালি পাউলির, আমি পলির লিখছি কিন্তু মনে করো পাউলি, মেন নাম কিন্তু পাউলির বর্জন নীতি। পাউলি, বিজ্ঞানী পাউলি, উনি একটা মজার একটা জিনিস দেখিয়েছেন। সেটা কি? এই যে অরবিটাল গুলোতে ইলেকট্রন তোমার থাকে বা আছে, এই ইলেকট্রনের খুব সুন্দর একটা বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে এই ইলেকট্রন গুলার একটা, যে কোনো একটা পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে তিনি দেখাচ্ছেন, যে কোনো দুইটা ইলেকট্রন, তুমি যে কোনো দুইটা ইলেকট্রন নাও না কেন, তাদের যে চারটা কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না, কখনোই সেম হবে না। এই পাউলি বর্জন নীতি অনুযায়ী তিনি এটা দেখাইছেন। তুমি যদি একটা এসের কথাও চিন্তা করো, তোমাদের একটা উদাহরণ দিই, যে ধরো হিলিয়ামের ক্ষেত্রে ভাইয়া, হিলিয়াম, ঠিক আছে, হিলিয়াম একটু দ্রুত আমি দিচ্ছি। এইটার দেখো মানে একটা ই তো হবে তাই না, মানে 1s2 আর কি। সো দেখো দুইটা ইলেকট্রন আছে। এখন ভাইয়া এই দুটো ইলেকট্রনের যদি আমি চারটা কোয়ান্টাম সংখ্যা বের করি, যে পাউলি বর্জন হিসেবে একটা ভন্ড নাকি সত্যি কথা বলে, আমরা যদি বের করি এখানে কিন্তু আমরা ক্লিয়ার হতে পারবো যে ইলেকট্রন 1 এবং ইলেকট্রন 2 এর জন্য দেখো আমি দ্রুত করছি। এখানে দেখো এন এল এম এবং এস, এনটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন হচ্ছে সহকারী, এম চৌম্বকীয়, আর এস হচ্ছে স্পিন। ইলেকট্রন একের জন্য এন বুঝতে হচ্ছে 1, প্রথম ইসে যেহেতু আছে শক্তি স্তরে, এন 1 হলে এল এর ভ্যালু 0 হবে, জানো সম্পর্ক থেকে। এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু 0 হবে, সম্পর্ক থেকে জানো। আর স্পিনের ক্ষেত্রে সবসময় আগে পজিটিভ হাফ আমরা বলি, যে আগে মানে ঘড়ির কাটার বিপরীত দিকে ক্লকওয়াইজ ঘুরে আগে। ইলেকট্রন 2 এর জন্য ভাই এক ধরনের ভাই প্রথম শক্তি স্তর আছে 1, তো এর ভ্যালু 1 হলে এর ভ্যালু স্বাভাবিকভাবে 0, এর ভ্যালু 0 হলে সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু 0 হলে প্রধান কোয়ান্টাম সংখ্যার ভ্যালু এমনি 0 হবে। এটা কিন্তু নিয়ম, এটা কিন্তু আবার এমনি না, এটা কিন্তু একটা নিয়ম অনুযায়ী। তো এখানে ওই নিয়ম ব্যবহার করা হচ্ছে না, এটা তোমরা আগের ক্লাসে দেখে দেখে নিতে পারবা। তারপরে এখানে এই জায়গাটা এসে দেখো খেলাটা হয়, সেটা কি, একটা ইলেকট্রন দুই ভাবে কিন্তু স্পিন করে, স্পিন কোয়ান্টাম সংখ্যার আলোচনা কিন্তু এটা। সেই দুই ভাবে স্পিনের একটা হচ্ছে একমুখী স্পিন, আর একটা হচ্ছে বিপরীতমুখী স্পিন। বিপরীতমুখী স্পিন প্রকাশ করার জন্য মাইনাস হাত দিতে হয়, মানে এটা একটা ভণ্ডামো করছে, মানে এর বেটা এমন ভাবে এটা ই করছে। মানে আমি জিনিসটা মজা করার জন্য তোমাকে বললাম যে ভাই তুই যত চেষ্টা করিস না কেন, কোনোভাবেই কিন্তু মানে এটা হবে না, মিলবে না, কখনো মিলবে না। একটা পরমাণুর একটা ঘরের মধ্যে আর কি ওই দুইজনও সেম না হবে, কখনো হবে না। যে এটা যদি সেম না হয় ভাই, কোনো জায়গায় সেম হবে, কখনো হবে না আসলে। তো তাও তোমাদের বোঝানোর জন্য আমি একটা সৃজনশীল রাখছি, ওখানে সুন্দরভাবে দেখবা। এটা হচ্ছে টাচ দিলাম। আর 3 নম্বর যেটা আছে ভাই হুন্ডের নীতি। হুন্ডের নীতিটা খুবই সহজ। হুন্ডের নীতিটা কি, যে ইলেকট্রন সমশক্তি সম্পূর্ণ অরবিটাল গুলোতে ইলেকট্রন সর্বদা সর্বাধিক অবস্থায় প্রবেশ করবে। এটা মানে কি ভাই, তুমি ধরো এটা একটা অরবিটাল, এটা ধরো পি অরবিটাল।
তো পি অরবিটালে যদি ধরো এমন একটা পরমাণু তুমি পাইছো যেটাতে তোমার তিনটা ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করাতে হবে, তিনটা, তাহলে ইলেকট্রনগুলো এইভাবে প্রবেশ করবে সবসময়। আগে মানে একটা একটা করে আগে ফিল আপ হবে, মানে বিজোড় যে সংখ্যাটা আগে একটা একটা করে ফিল আপ হবে, তারপরে যদি তোমার ইলেকট্রন সংখ্যা 4 হয় তখন এখানে আসতে পারবে। কিন্তু এভাবে হবে না যে তোমার এই যে দুইটা ঘর মানে একবারে যে তোমার দুইটা বসে যাবে, ঠিক আছে, একবারে দুইটা বসবে তারপর আরেকটা বসবে, এভাবে কিন্তু হবে না হুন্ডের নীতি অনুযায়ী। তিনি দেখাচ্ছেন যে ইলেকট্রনটা আসলে এভাবেই কিন্তু বসে। এরা কিন্তু ইনারা কিন্তু এই নীতিগুলো দিচ্ছেন কিন্তু বাস্তবিক ধর্মের উপর ভিত্তি করে, বাস্তবিক ধর্মের উপর ভিত্তি করে, ভুলভাল কিন্তু না, মানে প্রমাণিত জিনিসগুলো যে ইলেকট্রন আসলে এভাবেই তোমার প্রবেশ করে অরবিটালগুলোতে। সো এই জন্য কিন্তু তিনি এই নীতিটা দিচ্ছেন বিজ্ঞানী হুন্ড। এখানে আরেকটা জিনিস তোমাদের একটু বলে রাখি, এটা নিয়ে এই প্রশ্নটা সলভ করলে সব বুঝতে পারবা। সেটা হচ্ছে এস অরবিটালের জন্য হুন্ডের নীতি খাটে না কেন, এটা খ নম্বরে প্রশ্ন অনেক সময় আসে। এটা খুব সহজ ভাবে ব্যাখ্যাটা কি, হুন্ডের নীতির মানে সংজ্ঞাটা কি, হুন্ডের নীতির সংজ্ঞা কিন্তু ছিল সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহের ক্ষেত্রে। তোমার অরবিটাল মানে কি জানো? ঘর। অরবিটাল মানে কি? ঘর না ভাই? এই যে পি অরবিটালের ক্ষেত্রে ঘর মানে পি অরবিটালের ক্ষেত্রে পি এটা উপশক্তি স্তর কি, অরবিটাল কিন্তু তিনটা, ঠিক আছে, অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা কিন্তু তিনটা, অরবিটাল মানে কিন্তু ঘর। দেখো অরবিটাল কিন্তু তিনটা ঘর থাকে। কিন্তু তুমি যদি লক্ষ্য করো এই এস অরবিটালের ক্ষেত্রে, মানে এস এটা তো অরবিটাল, মানে এখানে একটু আমাদের মানে শব্দটা কি ভুল হয়, মানে এস উপশক্তি স্তর বলবো। এস উপশক্তি স্তর যেটা আর কি আছে, এইটাতে যে অরবিটাল সংখ্যা, এই অরবিটাল সংখ্যা কিন্তু একটা, অর্থাৎ ঘর কিন্তু একটা। আর বা হুন্ডের নীতি রেখার অরবিটাল সমূহ, অর্থাৎ সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহ, অর্থাৎ যেগুলোতে একাধিক অরবিটাল আছে, যেই সব উপশক্তি স্তরে। কিন্তু এস এমন একটা উপশক্তি স্তর হয় যেখানে মাত্র একটা অরবিটাল থাকে, একটা অরবিটাল থাকে। এখানে তো তাহলে একাধিক অরবিটালের সুযোগই নাই। আরেকটা জিনিস বলতে পারো যে এইগুলোতে দেখো তুমি যদি দুইটা তিনটা ইলেকট্রন প্রবেশ করো, যেটা যদি ধরো তোমার পি অরবিটাল হতো, তোমার এখানে কিন্তু দুইটা ইলেকট্রন দিলে এভাবে কিন্তু আগে এই হয়ে সিরিয়ালে বসতো আর কি, মানে আগে স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে এই দুইটাকে ফিল আপ হবে, তিনটা ফিল আপ হবে, তারপরে মনে করো এখান থেকে শুরু হবে। কিন্তু এস এর ক্ষেত্রে কি, এস এর ক্ষেত্রে তুমি যখন একটা দিচ্ছ ঠিক আছে, কিন্তু পরবর্তীতে কিন্তু তুমি আরেকটা দিলে অবশ্যই সেটাকে জোড় আকারেই বসাতে হবে, সেটা কিন্তু আর কোনো বিজোড়ের সুযোগ নাই। এই দুটো রিজন, তবে মূল রিজনটা হচ্ছে যে অরবিটাল সমূহের ক্ষেত্রে ভাই খাটে, কিন্তু এস এর তো অরবিটাল সমূহের বলার কোনো প্রশ্নই আসে না। কেন? কারণ এস এর অরবিটালই একটা আছে, অরবিটাল সমূহের তো কিছু নাই। সেই জন্য মনে করো যে হুন্ডের নীতিটা কিন্তু এস অরবিটালের ক্ষেত্রে খাটে না। এটা জাস্ট তোমাদেরকে একটু এখানে টাচ দিয়ে রাখলাম। এবার শেষে ভাই যে কাজটা করবো সেটা হচ্ছে এইটার মাধ্যমে আমরা আমাদের যে সম্পূর্ণ বিষয়টা আছে আরো ভালোভাবে বুঝবো। এই সৃজনশীলটা তোমার চট্টগ্রাম বোর্ড 22 সালে আসা, যেখানে দেখো একজন ছাত্রের দুইটা ইলেকট্রন বিন্যাস লিখছে এবং বি, এখানে একটু দেখা যাচ্ছে কিনা ভালোভাবে আমি বুঝতে পারছি না, তো আমি করে দিব আর কি, মানে এখানে তুলবো। গড় নম্বর যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে ইলেকট্রন 1 এবং ইলেকট্রন 2 এর ক্ষেত্রে পরের বর্জনীতি নির্ণয় করো। এটা হচ্ছে বি মৌলটা ছিল, তো বি মৌলটার এটা আমি আগে একটু করে নিই। তোমার এখানে বি মৌলের ইলেকট্রন বিন্যাসটা আমি তোমাদের দেখা দিচ্ছি এখানে। সেটা হচ্ছে, এটা হচ্ছে 1s এর জন্য, এটা হচ্ছে 2s এর জন্য, আর এটা হচ্ছে 2p এর জন্য। আচ্ছা, তো এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s এর জন্য, আর এটা হচ্ছে 2p এর জন্য। এবং ইলেকট্রন গুলো একটু আলাদা যাতে করতে পারো সেই জন্য আমি একটু করে দিই। এখানে দুটো ইলেকট্রন দিছে, এখানে দুইটা, আবার এখানে হচ্ছে একবারে দুইটা, এখানে হচ্ছে একটা। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা এখানে একটু ভুল করছি, এটা স্পিনটা, সরি, এখানে একবার, হ্যাঁ। আর আরেকটা কি ইলেকট্রন 1 এবং ইলেকট্রন চিহ্নিত করছে, এটা তোমাদের আলাদাভাবে চিহ্নিত করতে তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে বলছে ইলেকট্রন 1 ভাই, আর এখানে এই যে এই 2 নাম্বার যেটা, এটাকে বলছে হচ্ছে ইলেকট্রন 2। এবার খুব সহজ কথা, পরে বর্জনীতি খাটবে কিনা একটু আগে কিন্তু করছি, জাস্ট বিষয়টা বিস্তারিত করবো। ইলেকট্রন 1 এবং ইলেকট্রন 2 তোমরা যখন পরীক্ষা খাতে লিখবা তখন এভাবে লিখবা, একটু দেখো ভালোভাবে, ছক করবা, ঠিক আছে, ইলেকট্রন 1 এবং ইলেকট্রন 2 লিখে ছক করবা, এবং উপরে লিখবা হচ্ছে ধরো ইলেকট্রন নাম্বার, এরকম একটা লিখবা। তারপরে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমি সবগুলো লিখছি না, প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা, হ্যাঁ আমি একটু একটু করে লিখে যাচ্ছি, হ্যাঁ, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটা হচ্ছে m, আশেপাশে স্পিন কোয়ান্টাম সংখ্যা s s। এবার হিসাব বোঝো, এবার হিসাবটা বোঝো। ইলেকট্রন 1 এর জন্য দেখো এই যে ইলেকট্রন 1টা ভাই, এটা কোথায় আছে? প্রথম শক্তি স্তরে আছে না? প্রথম শক্তি স্তরে থাকলে এন এর ভ্যালু কি স্বাভাবিকভাবে 1 হবে না? প্রথম শক্তি স্তরে যেটা আছে এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু 1 হলে ভাই এল এর ভ্যালু কি হবে? 0, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা 0। একই ঘটনা, এল এর ভ্যালু 0 হলে স্পিন মানে ইসের ভ্যালু 0, তোমার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হলে 0 হবে। আর স্পিনের ক্ষেত্রে তো ভাই মানে একটা ইলেকট্রন জন্য স্পিন সবসময় হয় পজিটিভ সাইকেল আর নেগেটিভ সাইকেল, যেহেতু এটা প্রথম ইলেকট্রন দেখি বোঝা যাচ্ছে আর কি চিহ্নিত করছে, তাহলে আমরা এখানে পজিটিভ সাইকেলটা দিলাম, ঠিক আছে, মানে পজিটিভ ভাব আর কি। এটা হচ্ছে প্রথম ইলেকট্রনটার জন্য। এখানে সুন্দরভাবে একটা ব্র্যাকেট টানবা, দুইটা বললে এভাবে কিন্তু করবা, তিনটা বলেও মানে এভাবে ব্র্যাকেট করে দেখাবা, খুব সুন্দর লাগবে, তোমার লেখাটা একটু কম লাগবে, জিনিসটা দেখতে খুব মানে তোমরা একটা জিনিস যে তোমরা সবসময় চেষ্টা করবা যে যে কোনো কাজ যেটা তোমরা করো সেটা সবসময় একটু সুন্দরভাবে গুছায় করার চেষ্টা করার জন্য। গুছায় করলে একটা জিনিস ধরো বিষয়টা বোঝো, যে একটা খাতায় দুইজন দুইভাবে লিখছে, একটা হচ্ছে মানে একটু হুজুবুজি, মানে যেরকম ইচ্ছা সেরকম, এই যে একটা খাতা, এই পেজে একটা পেজে মনে করো যে একজন যেরকম ইচ্ছা সেরকম মানে এই গুছায় লেখেনি, ভুলভাল যা ইচ্ছা তাই লিখে দিয়েছে, মানে লেখছে ঠিক কিন্তু লেখছে মানে একটা অগুছালো ভাবে। আর আরেকজন মনে করো যে সবকিছু লেখছে ঠিক আছে কিন্তু সে খুব সুন্দর ভাবে, এখানে মনে করো সে শিরোনাম দিছে, শিরোনাম দিয়ে সে খুব সুন্দর ভাবে এখানে 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 লেখাগুলা সে দাড়ি কমা সুন্দরভাবে ইউজ করছে, দাড়ি কমা ইউজ করছে সুন্দরভাবে সব লিখছে, শেষে সে সুন্দরভাবে সবকিছু সুন্দরভাবে টাচ করছে,
টাচ দিতে সুন্দর হবে, সেটার কিন্তু ভাই স্বাভাবিকভাবে তুমি যে কোনো পরিস্থিতিতে তুমি নিজে যখন বিচার হবে তুমি নিজে যেটা বুঝবা, দুইটা কালার আসলে তুমি সবসময় কিন্তু যেটা সৌন্দর্য সেটাকে তুমি সবসময় প্রায়োরিটি দেবে। এবং এটা জীবনের সব ক্ষেত্রে ভাই, তুমি যদি রুমের ক্ষেত্রে চিন্তা করো, তুমি যে রুমে এখন পড়ছো সেই রুমটা যদি তোমার একটু গুছালো হয়, তাহলে গুছানো রুমে কিন্তু তোমার পড়ার করতে একটা এক্সট্রা মজা বা আনন্দ পাওয়া যায়। কিন্তু তোমার রুমটা যদি অগুছালো হয় বা নোংরা একটা রুমে যদি তুমি থাকো, তাহলে কিন্তু দেখবা যে ওই রুমটাতে মানে ঢুকার সাথে সাথে ভাই তুমি আমার মরে যাওয়ার মতো অবস্থা হবে, যে ভালো লাগছে না, মানে পড়তে ইচ্ছা করবে না। কিন্তু গোছানো হলে কি ওটা তোমার পড়তে তোমার কয়েক গুণ একটু ভালো লাগা কাজ করবে, একটু হলেও ভালো লাগা কাজ করবে। বিষয়টা তুমি আজকে দেখে দেখতে পারো, তুমি রুমটাকে গোছায় যদি রাখো, দেখবে যে তোমার পড়াশোনার প্রতি একটা থাকবে, পরিবেশটা যদি পড়াশোনার মতো করে রাখো, পড়াশোনার প্রতি একটু হলেও তুমি আগ্রহ পাবা। কিন্তু ওটা ঘটনা যদি ঘটাও, রুমে এইখানে বই, ওখানে গেঞ্জি, এখানে এই সেই, এইটা পাবা না, সেই তোমার শক্তি বা একটা আনন্দ, একটা এনার্জি, সেটা তুমি কিন্তু মিস করবা। তাই গুছাই রাখার বা গুছাই কাজ করার বিষয়টা অবশ্যই গুরুত্ব দিবা। তো দেখো ইলেকট্রন 2 এর জন্য এটা 2p অরবিটালে আছে। 2p অরবিটালের জন্য আমাদের n এর ভ্যালু, প্রধান কক্ষপথের ভ্যালু 2, আর 2p, এবং দেখো n এর ভ্যালু 2 হলে l এর ভ্যালু 2 হবে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো l এর ভ্যালু 0 হচ্ছে s এর জন্য, এই 2s এর জন্য, কিন্তু আমাদের কিন্তু এখানে 2p চাইছে, তাহলে আমাদের 0 এর সাথে কোনো ডিল নাই, আমাদের ডিল হচ্ছে 1 এর সাথে ডিল করব। তাহলে এর l1 এখানে আর কি সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু আমরা এখানে 1 বসাচ্ছি। আর তোমার দেখো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এখানে একটা জিনিস একটু দেখো, এখানে তোমার ইলেকট্রন বিন্যাসটা একটু ভুল দিয়েছে, দেখতেই বুঝতে পারছো আর কি, ওর ইচ্ছা করে ভুল দিয়েছে, ঘ নাম্বার এটা দেখবা। তোমরা সবসময় চেষ্টা করবে এখানে সঠিকটা দেওয়ার আর কি। তো 2p অরবিটালের জন্য তোমার যে ইলেকট্রন বিন্যাসটা যদি স্বাভাবিক ব্যবহার করতাম, যেটা এটা এরকম হতো, তিনটা ইলেকট্রন যেহেতু আমি তোমাদের কারণ বসাইছি, তিনটা ইলেকট্রন এভাবে আগে বসতো। তো সেই বিবেচনায় এই মাঝখানে যে ইলেকট্রনটা আসতো তার কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত হতো, সেটা হচ্ছে দেখো তোমার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ভ্যালু হচ্ছে -l থেকে +l পর্যন্ত হয়। তো এখানে l এর ভ্যালু হচ্ছে 1, তাহলে -1 থেকে +1, তাহলে এটা হচ্ছে তোমার -1, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে +1, তার মানে এটা কিন্তু 0 হচ্ছে, 0 বসছে, ঠিক আছে। তো এই হিসাবগুলো কিন্তু করবো, অনেক সময় হিসাবগুলো সহজ হিসাব কিন্তু মাথায় ঢোকে না, কিন্তু এটা কিন্তু খুব সহজ, কিন্তু একটু ভালোভাবে দেখো জিনিসটা, একটু বোঝার চেষ্টা করো, নিজে প্র্যাকটিস করো, খুবই সহজ লাগবে, একদম পানির মতো সহজ জিনিস এগুলো। আর ভাই সবার শেষে বুঝতে পারছি এগুলো আলাদা হয়েছে, তো দেখবা যে কি ই করার জন্য, যেহেতু এগুলো সব প্রথম স্পেনে আছে আর কি, সবসময় পাস হবে, ঠিক আছে। যখন 2 নাম্বারই হবে, এগুলো কিন্তু সব বুঝে শুনে কিন্তু দিবা, ইচ্ছা মতো কিন্তু দিবা না, ইচ্ছা মতো দিলে কিন্তু 1 নাম্বার কেটে যাবে সুন্দরভাবে। বুঝে শুনে দিবা, কেন এটা প্লাস হাফ দিলে মাইনাস হাফ দিতে পারতাম। এই যে দেখো সব একমুখী স্পিন কিন্তু এখানে আছে, একমুখী যখন স্পিন বা ফার্স্ট স্পিন যেগুলো থাকে, এগুলো প্লাস হাফ দিয়ে আমরা সাধারণত প্রকাশ করে থাকি। তো ভাই দেখতেই পাচ্ছ এখানে আসলে বোঝায় মানে বলার তো কিছু নাই, যে চারটা কোয়ান্টাম সংখ্যা কিন্তু একটা সমান না। তাও যেহেতু ইলেকট্রনের 1 এবং 2 চারটা কোয়ান্টাম সংখ্যা সমান না, কিন্তু তার পরমাণু ছিল একই, যে বি পরমাণুটার মধ্যে, আর র্যান্ডম যে কোনো দুটো ইলেকট্রন নিয়ে কাজ করছে তাও দেখো সমান না, সেই জন্য আমরা বলবো যেটা পাউলির বর্জন নীতি মেনে চলে। তারপরে ভাই আমরা ঘ নাম্বার যে প্রশ্নটা সেটা একটু সলভ করবো। আচ্ছা, এখানে ঘ নাম্বার দিতে ভুলে গেছিলাম, এখন সলভ করবো হচ্ছে ঘ নাম্বারটা, এটা দিলাম আর কি। বি এটা থাক, বি এটা লাগবে। আমি এ ইলেকট্রন বিন্যাসটা একটু তোমাদের দেখা মানে তুলে নিই, তাহলে জিনিসটা প্রশ্নের উত্তরটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এ হচ্ছে 19 আর কি, 19 আর ইলেকট্রন বিন্যাস দেখো দেওয়া আছে। তো এখানে একটি প্রশ্ন দিয়ে একটু তোমাদের ভিডিওটা লং হচ্ছে, কিন্তু ভাই এগুলো ভালোভাবে বোঝানোর জন্য একটা প্রশ্ন রাখছি আর যাতে তোমরা ভালোভাবে মানে কম্প্যাক্ট ভাবে বুঝতে পারো। কারণ আমার দায়িত্বটা হচ্ছে এটা, যে তোমাদেরকে সর্বোচ্চ ভালোভাবে বোঝাই দেওয়া। আর তোমাদের দায়িত্ব হচ্ছে এটা বোঝার পরে অন্য কোনো ক্লাস না করে তুমি তোমার যে প্রশ্ন ব্যাংক আছে সেটা সলভ করবে ভালোভাবে, দেখবা পারছো কিনা। যদি না পারো কমেন্ট বক্সে জানাবা, ভাই এই টপিক সমস্যা, অবশ্যই আমি চেষ্টা করবো সামনে ভিডিও দেওয়ার ইনশাল্লাহ। দেখো ভাইয়া, এবার তোমাকে বলছে ঘ নাম্বার, যে উদ্দীপকে ছাত্রের লেখা ইলেকট্রন বিন্যাস যদি সঠিকতা যাচাই করো। ইলেকট্রন বিন্যাস দুটো আমার এখানে বোর্ডে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তবে আমরা যদি এ এর ক্ষেত্রে লক্ষ্য করি, এর ইলেকট্রন বিন্যাস কি সব ঠিক আছে কিনা দেখো, এই যে 1:2:2 2p6 এগুলো কিন্তু আমাদের 19 পড়ে, এগুলো মোটামুটি ঠিকই আছে, ক্রমগুলো সব ঠিকই আছে, 10 18 পর্যন্ত 3s2 3p6 ঠিক ছিল। কিন্তু ভাই আমরা যদি এখানে লক্ষ্য করি 3d তে চলে গেছে, সমস্যাটা কি আমাদের এখানে? তখন দেখবো যদি সমস্যা মনে হয়, সমস্যা নাও হতে পারে, ঠিকই হতে পারে। আমরা যে চেক করবো যে ইলেকট্রনটা ঠিক অরবিটালে গেছে কিনা, কি করবো, শক্তি ঠিক করবো। এই ডি এর 3d এর পরের যেটা আছে ইমিডিয়েট যেটা পরে, সেটা শক্তি বের করবো, সেটা শক্তি বের করবো, বের করে দেখবো যে এটা শক্তি বেশি ছিল নাকি এটা শক্তি বেশি মানে ই ছিল, বেশি ছিল, কোনটা শক্তি বেশি ছিল। আমরা লক্ষ্য করছি 3d, এটা তো শক্তি এখান থেকে বুঝতে পারছো 5, এটা শক্তি পরিমাণ কিন্তু 5, 3d এর শক্তি পরিমাণ 5। আর 3d এর যে ইমিডিয়েট পরের যেটা সেটা হচ্ছে 4s, এটা শক্তি 4, কিন্তু s এর ভ্যালু 0, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে ভাই আমি বুঝতে পারছি যে আমাদের 3d এর শক্তিটা মূলত বেশি, কিন্তু তার চেয়েও কম শক্তির একটা ছিল, সেটা হচ্ছে এই s4s যেটা। তাহলে ইলেকট্রন কিন্তু আউটবাউন্ড নীতি অনুযায়ী আগে কোন শক্তি স্তরে যাওয়ার কথা ছিল, সম উপশক্তি স্তরে আগে যাওয়ার কথা ছিল, কিন্তু গেছে কোথায়, বেশিটাতে গেছে। তাহলে এখানে জাস্ট ভুলটা ঠিক এই ছোট্ট একটা জায়গায় ভুল, এই ভুলটা এই ছোট্ট একটা জায়গায়, যে এখানে মূলত 3d1 হবে না, এখানে হবে হচ্ছে ভাই 4s1। তুমি কি করবা, এটা জাস্ট বলবা, ব্যাখ্যা করবে এতক্ষণ এই বিষয়টা, তারপরে এই ইলেকট্রন বিন্যাসটা লিখে জাস্ট এখানে তোমার 3d1 এর পরিবর্তে তুমি 4s1টা সুন্দরভাবে লিখে দিবা, তাহলে তোমার মনে করো অ্যান্সার শেষ। মানে এই অংশটার জন্য তুমি 2 নাম্বার পেয়ে যাবে, সিম্পল হবে, খুব সিম্পল হবে, খুব বেশি বড় করার দরকার নেই। আর অনেক সময় দেখা যায় বেশি ব্যাখ্যা করতে যাও, তো বেশি ব্যাখ্যা না, মেন কথা লিখবা, মেন জিনিস দেখাবা, শেষ। এখানে 2 নাম্বার তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটার একটা সলভ হলো। 2 নাম্বারটা কি, 2 নাম্বারটা হচ্ছে বি এর ইলেকট্রন বিন্যাস। এখানে যদি লক্ষ্য করো ভাই, এই যে গঠনটা দেখো, ইলেকট্রন প্রবেশ করছে, এই জায়গাটা দেখো যে দুইটা ইলেকট্রন কিন্তু একবারে প্রবেশ করছে, দুইটা ইলেকট্রন কিন্তু আমরা হুন্ডের নীতি অনুযায়ী কি বলছিলাম, যে ইলেকট্রন সবসময়
উনি গবেষণা করে দেখছেন যে ইলেকট্রন অরবিটালে আগে অযুগ্ম অবস্থায় প্রবেশ করে, বিজোড় অবস্থায় প্রবেশ করে, তারপরে সেটা যখন অতিরিক্ত হয়, মানে তিনটার পরে যখন এটা পি অরবিটালের জন্য যেহেতু তিনটা যখন হয়ে যায়, তখন মনে করো 4 নাম্বার থেকে আবার এই যে বিপরীতমুখী স্থানে প্রবেশ করতে থাকে। এখানে হয়তো প্রথমেই বসাই দিয়েছে দুইটা একবারে, মানে এই যে ছাত্ররা লিখছে ওদের ধরে কোনগুলো তোমরা পেলে কি করতে, মানে কি একটা অবস্থা। তো মনে করো যে এটা দেখছে এখন ভুল করছে, এখন তোমাকে জিজ্ঞাসা করছে, তুমি তো ট্যালেন্টেড, তুমি এখন বলবা যে স্যার সিম্পল জিনিস যে এখানে হচ্ছে হুন্ডের নীতিটা সে মানেনি, হুন্ডের নীতি অনুযায়ী ছিল যে ইলেকট্রন সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় প্রবেশ করবে, কিন্তু এই বদমাইশটা কি করছে যে আগেই দুইটা বসাই দিছে। যেটা হওয়ার কথা ছিল মূলত কি, এটা আর কি এখানে লিখবা, যে যেটা হওয়ার কথা ছিল যে এটার ইটা তুমি অবশ্যই খাতায় লিখে দিবা সুন্দরভাবে, তাহলে স্যার খুশি হয়ে যাবে। দেখো তিনটা এরকম দিয়ে দিবা, দ্যাটস ইট। এটা তুমি দিতে পারলে, এবং ব্যাখ্যাটা যে আসলে হুন্ডের নীতিটা কি ছিল, এখানে সে কি ভুল করছে আর এখানে হবেটা কি, এইগুলো ভাই দিতে পারলে ইনশাল্লাহ এইখানে তুমি মনে করো 4.4 বড় সম্ভাবনা বেশি, কারণ এগুলো তো মোটামুটি। তো ভাই আজকের আলোচনাটা এই পর্যন্ত ছিল। আমার গাটা খামছে এখানে ফ্যানটা বন্ধ আর কি, যে তোমাদের সাউন্ড সিস্টেমটা একটু যাতে কোয়ালিটি হয়, আমি বাসায় তো বা সাউন্ড হয় আর কি, সাউন্ড সিস্টেমে যাতে একটু থাকে, তো গা খামার বিষয়টা একটু তোমরা মানে করে বিবেচনা করো। তো আজকের আলোচনা এতটুকু ছিল। যদি কোনো সমস্যা থাকে ভাই বা বুঝানোর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।